আশিক ভাই। ওকে, ওকে, ওকে। ওকে, ওকে। তো মাইদুল ভাই, ব্যস্ত ছিলেন আজকে? যদিও বাংলাদেশে শুক্রবার। জি না, ব্যস্ত তেমন ছিলাম না আজকে। সো ছিল একটা কোচিং পড়ি তো, জব প্রিপারেশনে আচ্ছা, আচ্ছা। ওইটা পড়ছিলাম। আর আজকে তো মহরম, তো রোজা রাখছিলাম, ও তো আচ্ছা, আচ্ছা। টায়ার্ড এই আর কি। অবশ্যই, অবশ্যই। রোজা তো আসলে মানে এই রোজাগুলো সবাই রাখে না। তো আপনি রাখছেন অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। আপনার জন্য হ্যাঁ, একটু বিশেষভাবে মেইনটেইন করতে হয়েছে দিনটাকে। তো আপনি মূলত জাপানে স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছিলেন নাকি জব ভিসা আসতে চাচ্ছিলেন? স্টুডেন্ট বিষয়ে আসার ইচ্ছা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে পারবো কিনা, মানে নিজের উপরে আত্মবিশ্বাস আচ্ছা, মানে আচ্ছা। হাফ হাফ আছে আর কি, 50-50। হুম, এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং। তবে আপনি জাপান বাদে অন্য কোনো দেশে স্টুডেন্ট ভিসায় যাবেন এরকম ভেবেছেন কি? সুমিম আসলাম। এরকম ভাবে ভাবছি, তবে উম, ওইটা তো মনে করেন যে আমি যেহেতু ন্যাশনালের, হুম, সেই হুম। হিসাবে আপনার স্কলারশিপ পাওয়াটা অনেক টাফ ব্যাপার। হ্যাঁ, আর হ্যাঁ। নিজের ফান্ডও এতটা স্ট্রং বা সাপোর্ট নেই যে আচ্ছা, আচ্ছা। ওইভাবে যাব। হুম। তবে জাপানের ক্ষেত্রে জাপানিজ ভাষাটাই হচ্ছে মেইন ম্যাটার। আপনি যদি জাপানিজ ভাষাটা মোটামুটি শিখতে পারেন স্টুডেন্ট ভিসা আসার জন্য এনাফ। আর হচ্ছে যদি ভালো মতো শিখতে পারেন তাহলে সরাসরি জব ভিসা আসার সুযোগ আছে। জাপানি একমাত্র দেশ যেখানে শুধুমাত্র ভাষা শিখলেই মোটামুটি জব ভিসার জন্য প্রায়োরিটি পাওয়া যায়। বা জব দক্ষিণ বিষয়ে কোরিয়া। গেলে তো ওই ফান্ডের দরকার হয় না, না জব স্যার? ভিসায় আপনার জাপানের ক্ষেত্রে ফান্ড যেটা লাগে সেটা আহামরি না। ধরেন 2-3 লাখ টাকার মধ্যে জব ভিসাতে জাপানে আসা যায় এখনো। এটা হচ্ছে মানে যদিও বলে সবাই সরকারি ভাবে না, বেসরকারি ভাবেই 2-3 লাখ টাকার মধ্যে জব ভিসাতে এখনো জাপান আসা সম্ভব, যদি জাপানিজ ভাষা কেউ ভালো মতো শিখতে পারে তাদের জন্য। ভাষা না শিখলে সম্ভব না। শুধু ভাষাটা শিখলেই হবে? শুধু ভাষাটা ভালোভাবে শিখতে হবে। ধরেন জাপানিজ একটা কোম্পানির সাথে আপনি যেন কমিউনিকেশন করতে পারেন। কোম্পানি থেকে আপনাকে যদি ইন্টারভিউ করে আপনি যেন জাপানিজ কোম্পানির সাথে ভালো মতো কমিউনিকেট করতে পারেন। জাস্ট এতটুকুই যদি পারেন তাহলে খুবই কম খরচে জাপানে জব ভিসা আসা এখনো সম্ভব। যেটা জি, দক্ষিণ বুঝতে কোরিয়ার পেরেছি। বেলায়ও একই রকম। দক্ষিণ কোরিয়ান ভাষা যদি কেউ শেখে খুবই কম খরচে দক্ষিণ কোরিয়া যেতে পারে। অকারি। অমর ফারুক ভাই কেমন আছেন? আরিফ ভাই। জি, আলহামদুলিল্লাহ, আরিগাতো গোজাইমাস। আচ্ছা, আচ্ছা। ওমর ফারুক ভাই কি স্টুডেন্ট ভিসা জাপানে মুভ করার প্ল্যান নাকি জব ভিসা? হ্যাঁ ভাই, স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা গ্রাজুয়েশন প্রোগ্রামে নাকি ওই জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে? আপনার গ্রাজুয়েশন প্রোগ্রামে দেশে তো ব্যাচেলর করতেছি। আচ্ছা, আর আচ্ছা। আমার একটা অপরচুনিটি আছে, আমি পলিটেকনিকে পড়ছি, তো এখন যদি আপনার ওই যে জব ভিসায় ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে জব ভিসায় যাওয়ারও পরিকল্পনা আছে। জব ভিসায় ভালো সুবিধা পেতে হলে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজে অনেক ভালো হইতে হবে। আপনি যেহেতু আপনার ডিপ্লোমা করা আছে বা এই বাংলাদেশ থেকে মানে একটা কোয়ালিফিকেশন করা আছে, তো আপনি জাপানিজ ভাষা যদি না পারেন, জাপানে আসার পরে ধরেন আপনি গ্রাজুয়েশন করলেন, বাট জাপানিজ ভাষা পারেন না, আপনি জব পেতে হলে সার্ভাইভ করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে জাপানের আপনার আমাদের সিচুয়েশনটা। ভাই, আমাদের পলিটেকনিকে জাপানির লোক এসে ওরা ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে, মানে রানিং আচ্ছা। স্টুডেন্ট যারা। হুম, তো হুম। আমি তো রানিং স্টুডেন্ট না, সেজন্য এই সুযোগটা পাইনি আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তো এখন ভাবতেছি ভাষাটা বাইরে শিখে তারপরে টিচারদের সাথে কমিউনিকেশন করে তারপরে যদি কিছু করা যায়। হুম, সেই সুযোগ আছে। তারপরে বাংলাদেশের হচ্ছে ওই দুইটা ট্রেনিং সেন্টার আছে, একটা হচ্ছে মিরপুরে সম্ভবত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিপির, জার্মান
কারিগরি কি একটা সেন্টারের নামটা আমি ভালো হ্যাঁ মতো হ্যাঁ জানি আছে না। মিরপুরে। ওখানে হ্যাঁ ওইটাতে জাপানিজ ভাষা শেখায়, যদিও সেন্টারের নাম জার্মান লেখা। তারপরে হচ্ছে কল্যাণপুর যেটা আছে টেকনিক্যাল, এখানেও শেখায়। আর প্রত্যেকটা জেলাতেই হচ্ছে সরকারিভাবে জাপানিজ ভাষা শেখায়। ওই ভাই প্রত্যেকটা সরকারিতে তো জেলাতে চান্স যে পাওয়া একটু খুব মানে কঠিন ব্যাপার। ধরেন ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষায় মোটামুটি N5 লেভেল যাদের বেসিক জানা আছে ওরাই চান্স পায়, ওরাই পরবর্তীতে সুযোগ পায়। জি, এইটা কেন হচ্ছে? এইটা হচ্ছে একটা জেলাতে 50টা আসন, এখানে অ্যাপ্লিক্যান্ট থাকে 400-500। তো যেহেতু অ্যাপ্লিক্যান্ট 400-500, আসন 50টা, এখানে একটা টেস্ট নিয়ে যারা কোয়ালিফাইড তাদেরকেই নিচ্ছে। এইটা 1-2 বছর আগে এত কম্পিটিশন ছিল না। এই জাপানের ব্যাপারে বাংলাদেশের মানুষ লাস্ট কয়েক বছরে মোটামুটি একটু সচেতন হয়েছে, তারপর হচ্ছে এই কম্পিটিশনটা বাড়ছে। তো এখন যদি আপনি কোনোভাবে নিজে নিজে মোটামুটি N5 লেভেলটা শিখে ফেলতে পারেন, তখন আবার N4 এর জন্য আপনি ওই টিআইটিপি তে ভর্তি হতে পারবেন, বা পরবর্তী যখন সার্কুলার হয় তখন অ্যাডমিশন নিতে পারবেন। তবে এনিহাও আপনি যদি ভাষাটা শিখতে পারেন তাহলেই জাপানে জব করে ভালো কিছু করার সম্ভাবনা আছে। ভাষা জানা ছাড়া আপনি কোনোভাবেই জাপানে ভালো কিছু করাটা মানে চিন্তাও করতে পারবেন না। এই আর কি জাপানের অবস্থা। তবে যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে আসে জাপানে, যারা গ্রাজুয়েশন না করে আসে তাদের ক্ষেত্রে একটু লম্বা সময় স্টাডি করতে হয়। বাংলাদেশ থেকে যারা ইন্টার দিয়ে আসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে, তাদের জন্য আবার জাপানে একটা ডিপ্লোমা কোর্স করা অথবা গ্রাজুয়েশন কোর্স করাটা ম্যান্ডেটরি হয়ে যায়, না হলে ভালো জব পাওয়া যায় না। আর যারা বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা অথবা ডিপ্লোমা কমপ্লিট করা, তারা যদি জাপানে আসে, ওই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলেও ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে সরাসরি জবে ঢুকতে পারে। জবে ঢোকার ক্ষেত্রে একটু বাড়তি সুবিধা পায়। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে জি বলুন। আমি তো পলিটেকনিকে পড়ছিলাম, ডিপ্লোমা শেষ করছি 2022 সালে। তো হুম হুম। এখন 26 সাল, ইয়ার গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। এখন আমি কি ওখানে গিয়ে স্টুডেন্ট ভিসায় গেলে ভালো হবে নাকি জব ভিসায় গেলে ভালো হবে? গ্যাপটা বেশি আপনি হয়ে গেছে। যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসেন কোনো অসুবিধা নাই, বাট আপনি যদি গ্রাজুয়েশন করতে আসেন তাহলে ইয়ার গ্যাপটা একটু সমস্যা হবে, যেহেতু 4 বছর মানে একটু লম্বা গ্যাপ। তবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে 4 বছর গ্যাপ এটা কোনো ব্যাপার না। বাট আপনি যদি ভাষা নিজে ভালো মতো শিখতে পারেন বাংলাদেশ থেকে, ধরেন N4 বা N3 লেভেলে, তাহলে সরাসরি জব ভিসাতে আসা বেটার। আর যদি বাংলাদেশ থেকে N4টাও শিখতে না পারেন, তাহলে আপনার অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখে এরপরে জবে ঢুকলে লং টাইম একটা ক্যারিয়ার করতে পারবেন। এমনিতে যেটা একটা পার্ট জবের মধ্যে আছে, ওই জবে এমন হয়েছে সারাদিনে নিজেকে সময় দেওয়া খুব টাফ হয়ে যায়। তো যার কারণে আমি চাইতেছি অনলাইনে এমন কোনো সিস্টেম আছে কিনা অথবা কোর্স আছে কিনা যেখানে জাপানিজ ভাষাটা আমি শিখতে পারবো অন্তত N5। অনলাইনে প্রচুর অপশন আছে। আপনি অনলাইনের পেইড কোর্স অনেক পাবেন, সরাসরি জাপানিজ দ্বারা পরিচালিত আছে। অনেক বিদেশিরাও শিখায় যারা জাপানিজ ভালো পারে। আর আপনি চাইলে সেলফ লার্নিংও করতে পারেন, যেটা হচ্ছে ফ্রি কোর্স অনেক আছে অনলাইনেও, সেগুলো করতে পারেন। অ্যাকচুয়ালি শেখাটা নিজের মধ্যে। এনিহাও আপনি যদি শিখতে পারেন, মোটামুটি যখন আপনি মনে করবেন যে আমি N4 লেভেলে শিখেছি, তখন আপনি জাস্ট ওই আইএলটিএস এর মতো একটা পরীক্ষার সিস্টেম আছে বাংলাদেশে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটাকে বলে জেএলপিটি। জেএলপিটির সমমানের আরেকটা পরীক্ষা আছে, এটাকে বলে জেএফটি। আরেকটা আছে জেপিটি। এই যে কোনো একটা পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করবেন, পরীক্ষায় পাশ করবেন, তারপর আপনি ভিসার জন্য বাকি প্রসেসিং শুরু করতে পারবেন। ভাই আরেকটা নাট এক্সাম, এটা কি? এটা একটু যদি বলতেন। হুম। নাটটাও হচ্ছে ওই জেএলপিটির কাছাকাছি, বাট নাট টেস্টটা হচ্ছে আপনার একটু ডিমান্ড কম, ওই জেএলপিটির চেয়ে নাটের ডিমান্ড একটু কম। যেমন আইএলটিএস এর অল্টারনেটিভ ইংরেজিরও প্রফিসিয়েন্সি টেস্ট আছে বাংলাদেশে। ওইটাকে বলে অস্ট্রেলিয়ার জন্য অনেক ট্রাই করে, যেহেতু আমার মনে নেই এই মুহূর্তে। মানে ওইটা কাছাকাছি, নাট, জেএলপিটি, জেএফটি, জেপিটি, এগুলা কাছাকাছি টেস্ট, মানে পরীক্ষার ধরন একই রকমের, তবে পাস মার্কিং এ একটু ডিফারেন্স আছে। যেমন
নাটে সম্ভবত নেগেটিভ মার্কিং আছে। ধরেন আপনি একটা প্রশ্ন ভুল উত্তর দিলে মাইনাস হয়ে মার্ক হচ্ছে, জেএলপিটি তে যেটা হয় না। জেএলপিটি বেস্ট হবে নাকি র্যাপিড? জেএলপিটির বেস্ট হবে, বাট জেএলপিটির সিচুয়েশনটা এখন এমন হয়েছে, আপনি ধরেন জেএলপিটির পরীক্ষা দিবেন আগামী ডিসেম্বরে, এখন থেকে আপনার প্রিপারেশন নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কারণ জেএলপিটির আসন সংখ্যা সীমিত, যারা আগে রেজিস্ট্রেশন করে তারাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারে। ধরেন বাংলাদেশ থেকে 3,000 বা 4,000 পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, 30,000 পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করতে চায় পরীক্ষা দেওয়ার জন্য। তো এইটা মানে একটা বিশাল সেশন গ্যাপের জটের মতো হয়ে যায়। আর 6 মাস পর পর পরীক্ষা হয়, বছরে মাত্র 2 বার। তো জেএলপিটি তে রেজিস্ট্রেশন করাটাই এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো আপনি জেএলপিটির চেয়ে অল্টারনেটিভ যেগুলো, এগুলো দিলে সময় ক্ষেপণ করতে পারবেন, মানে আপনাকে ওয়েটিং করতে হবে। ভাই আমরা এই যেখানে যারা আছি মানে আমরা তো মোটামুটি একটা মানে শেখার দিকে আছি, তো আমরা কি আগ্রহ আছে। ডিসেম্বরের এক্সাম ব্যাচটা ধরবো, অ্যাপ্লাই করে রাখবো, যেহেতু একটা টাইম আছে আমরা এন ফাইভটা। জেএলপিটির জন্য অ্যাপ্লাই করলেও পড়ার যে স্পিড, এই স্পিডে আসলে জেএলপিটি পাশ করা ভীষণ চ্যালেঞ্জিং হবে যদি আপনারা নিজেরা সিরিয়াসলি পড়াশোনা না করেন। N4 এর জন্য সাধারণত যতটুকু পড়তে হয় সেটা পড়তে গেলে এখন থেকে ধরেন যদি আপনি ডিসেম্বরে N4 পরীক্ষা দিবেন, প্রিপারেশন নিতে চান, এখন থেকে নিয়মিত সিরিয়াসলি পড়তে হবে। তাহলে আপনি ডিসেম্বরে গিয়ে N4টা দিতে মানে কনফিডেন্টলি দিতেও পারবেন, পাস করতে পারবেন। বা এর ফোরটা তো আরো বড় কঠিন বা সিলেবাস বড়, এন ফাইভটা দেই নাকি প্রথমে, এরকম ধাপে ধাপে দিতে হয় নাকি এক্সাম? এক্সামটা এরকম ম্যান্ডেটরি না যে আপনি N5 না দিলে N4 দিতে পারবেন না, এরকম কোনো নিয়ম নাই। আপনি চাইলে সরাসরি N3ও দিতে পারবেন, চাইলে N2ও দিতে পারবেন। বাট N5টা দিয়ে আপনার কোনো লাভ নাই, কারণ হচ্ছে N5 পাশ করলেও জব ভিসার জন্য কোথাও নেয় না। N5টা পাশ করলে শুধুমাত্র স্টুডেন্ট ভিসায়, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্ট ভিসাতে আসা যায়। তারপরেও এখন হচ্ছে অনেক ভালো স্কুলগুলোতে N4 পাস না করলে ভর্তি নেয় না। N5 দিয়ে যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে যাইতে চাই, এর কস্টিংটা কেমন করতে পারে? কস্টিংটা ডিপেন্ড করে কোন শহরে আসবেন, কোন স্কুলে আসবেন। তবে মোটামুটি অ্যাকচুয়াল কস্টিংটা 7 থেকে 10 লাখ। তার মানে L4 কমপ্লিট করে অথবা L3 কমপ্লিট করে যাইতে পারলে ভালো বেশি। মানে সরাসরি জব ভিসা আসলে আপনার খরচটা অনেক কম লাগবে, আর স্টুডেন্ট ভিসা আসলে খরচটা বেশি লাগবে। স্টুডেন্ট ভিসা আসার পরে কাজ করতে পারবেন পার্ট টাইম, ফুল টাইম জব ভিসা যখন আসবেন তখন কাজ করবেন ফুল টাইম। তো মেইনলি বাংলাদেশ থেকে যারা জাপানে আসে এরা তো জব করার জন্যই আসে, অ্যাকচুয়ালি পড়াশোনা করতে আসে খুব কম মানুষজন। তো ওই হিসেবে যে বাংলাদেশ থেকে N4 কমপ্লিট করে জব ভিসাতে আসাটাই বেটার আমি মনে করি। এখানে এমনিতে L5 যেগুলো কোর্স আছে অনলাইন, একটা কোর্স 6 মাসে কমপ্লিট করা যায় নাকি আরো বেশি সময় লাগবে? N5 এর কোর্সটা মূলত 3 মাসের কোর্স। কেউ যদি সিরিয়াসলি পড়াশোনা করে এটা 1 মাসেই কমপ্লিট করা সম্ভব। আর N4 এর কোর্সটা হচ্ছে 6 মাসের, সিরিয়াসলি যদি কেউ পড়াশোনা করে 3-4 মাসেও করা সম্ভব। আমার পরিচিত একজন শুধুমাত্র নিজে নিজে পড়ে 6 মাসে N4 পরীক্ষা দিয়ে 180-তে 180 মার্ক পেয়ে পাশ করছে। ও, আলহামদুলিল্লাহ। মানে এটা খুব রেয়ার কেস, বাট 180-তে 150-এর উপরে মার্ক পেয়ে পাশ করে এরকম অনেক আছে, শত শত। বাট এরা এমনিতে সিরিয়াসলি পড়াশোনা সিলেবাস করে। আছে যেগুলো আমরা নিজে নিজে ট্রাই করতে পারি, কোর্স তো চলবে, যেগুলো বুঝিনি, সিলেবাসের আরেকবার বলবেন? অনুযায়ী মানে এমন কোন সিলেবাস আছে যেগুলো আমরা কোর্স যদি ভর্তি হতে নাও পারি, নিজে নিজে ট্রাই করে ওই সিলেবাস অনুযায়ী আগাবো। হুম, ডেফিনেটলি আছে। আপনি যে কোনো মানে জাস্ট গুগলে সার্চ করলেই পাবেন যে N5 বা N4 এর হচ্ছে লেসনস বা কারিকুলাম, আপনি জাস্ট সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি এমনি গুগল একটা সার্চ দিয়ে দেখছিলাম NHK, তো এর ওয়েবসাইটে N5 এর একটা সিলেবাসের মতো দেখছিলাম।
এটা কি আদৌ কাজ করবে কিনা ওটা বুঝতে পারি না এখন। চেষ্টা করবো যে এটা হয় কিনা। এর বাইরে একটা গ্রুপে দেখছিলাম 3-4টা নাকি বই কিনতে হয়। ওই বই বইগুলো আছে কিছু কমন বই, যেমন মিন্না নো নিহঙ্গ একটা বই আছে, একটা বই আছে বইয়ের নাম হচ্ছে গেঙ্কি, একটা বই আছে আহ মিন্না নো নিহঙ্গ, গেঙ্কি, আর একটা হচ্ছে হ্যাঁ, একটা বই পিডিএফ অবশ্যই ডাউনলোড করছি। 7টা বই দেখছিলাম। কয়েকটা বই আছে, বাট এগুলো পার্ট পার্ট করা, আপনি যে কোনো বই পড়েন এটাতে কোনো অসুবিধা নেই। ও আমি নিজে নিজে যতটুকু পারি চেষ্টা করে এক- একটা পর্যায়ে পৌঁছে পরীক্ষা দিলে বেটার হবে। আপনার যদি কোনো মানে জব থাকে বা পাশাপাশি কিছু করতে চান তাহলে বেটার সেলফ লার্নিং। আর যদি কেউ মনে করেন যে আমি নিজে নিজে আসলে শিখে কনফিডেন্স পাচ্ছি না বা শিখতে পারছি না, তখন আপনি কোনো কোর্স করলে একটা গাইডলাইন পাবেন। কোর্স করলেও হচ্ছে আপনাকে যে কোর্স করাবে উনি তো আপনার পড়া পড়ে দেবে না, পড়াটা অবশ্যই নিজেকে পড়তে হবে। তারা জাস্ট আপনাকে বুঝতে একটু সাহায্য করবে, একটু গাইডলাইন দেবে। আর আপনি চাইলে ওই গাইডলাইনটা নিজেই অনলাইনে এখন কালেক্ট করে নিতে পারেন। যেমন কিছু অ্যাপস আছে এখন, যেই অ্যাপস গুলা যদি ইউজ করেন আপনি সহজেই সরাসরি জাপানিজদের সাথে কমিউনিকেট করতে পারবেন। জাপানিজ অনেকেই আছে এই কিছু অ্যাপস ইউজ করে বিদেশি ভাষা শেখে, ইংরেজি শেখে বা বিদেশি অন্য ভাষা শেখে। তো তারা হচ্ছে ওই অ্যাপস এর মাধ্যমে ল্যাঙ্গুয়েজ পার্টনার খুঁজে বের করে। তো এই ডুওলিঙ্গো, তারপরে হ্যালো টক, এরকম আরো কিছু অ্যাপস আছে যেখানে আপনি ফ্রিতে চাইলে ভাষা শিখতে পারবেন। বাট আপনাকে ডুওলিঙ্গোর মাধ্যমে কথা বলা যায় নাকি এমনি শিখা যায়? ডুওলিঙ্গোতে কথা বলতে হলে আপনার পেইড কথা বলা সার্ভিস যায়। নিতে হয়। বাট ও, হ্যালো টকের হচ্ছে কথা বলার সার্ভিসটা ফ্রি। ভয়েস রুম আছে সেখানে, ভয়েস রুমে জাপানিজরা সরাসরি অ্যাটেন্ড হয়, কথা বলে। কিছু শিখতে চাইলে জিজ্ঞেস করলে আপনাকে বলবে। তারা আপনার কাছ থেকে চাইলে একটু ইংরেজি শিখবে বা বাংলা শিখবে, আপনাকে জিজ্ঞেস করবে। এটা জাস্ট কথা বলার মতো একটা আড্ডার, আমরা যেমন এখন কথা বলতেছি এরকমই হ্যালো টকের মধ্যে এই অপশনটা আছে। চাইলে আপনি সেখানে মানে শিখতে পারেন। ও, ঠিক আছে, ধন্যবাদ। অ্যাপের নাম কি হেলো টক? হ্যালো টক, হ্যাঁ, হ্যালো টক অ্যাপসটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস। বাট এটাকে অনেকে আড্ডা দেওয়ার অ্যাপ হিসাবে ব্যবহার করে। বাট আপনি যখন ওইখানে প্রোফাইলটা সেট করবেন, প্রোফাইলটা হবে মানে আপনি নেটিভ বাংলাদেশি বা নেটিভ, আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হচ্ছে হলে ইংলিশও দিতে পারেন। বাট আপনি জাপানিজ লার্নার ওইভাবে প্রোফাইলটা সেট করবেন, তাহলে আপনার প্রোফাইলের সবকিছু ওইভাবে আসবে আপনার টাইম লাইনে, বা ভয়েস রুমের রিকমেন্ডেশন গুলো ওইভাবে আসবে। মানে কি প্রোফাইলের নামটা হবে হচ্ছে প্রোফাইল জাপানিজ সেট লার্নার। করার সময় আপনার কাছে তথ্য চাইবে যে আপনি কোন ভাষার নেটিভ, কোন ভাষা আপনি শিখতে চান। ও আচ্ছা, হ্যাঁ। আপনি কোন দেশের মানুষ, আপনার লোকেশন কোথায়, বেসিক এই তথ্যগুলোই চায়। এগুলো দিয়ে প্রোফাইলটা সেট আপ করে নিলেই আপনি যেই ভাষাটা শিখতে চাচ্ছেন ওই ভাষার রেগুলার লেসনও পাবেন, এআই লেসন যেগুলা অটোমেটেড। সেখানে আপনি জাপানিজ ভাষার একেবারে বিগিনিং থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিখতে পারবেন ফ্রিতে। ফেব্রুয়ারি মাসটা। আচ্ছা, আরেকটা বিষয় আমার জানা ছিল, সেটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ যে আছে, হুম, এখানে ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি কোর্স করার, ওইটা জি। একটু মানে প্রসেসিংটা একটু বলতেন যদি। ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তির প্রসেসিংটা মেইনলি এজেন্সিগুলা সবকিছু করে। এজেন্সিগুলা সবকিছু করার জন্য হচ্ছে একটা অ্যামাউন্ট চার্জ নেয়, সেটা 50,000 থেকে 1-1.5 লক্ষ টাকা পর্যন্ত এজেন্সির চার্জ। এর বাইরে বাকি যে খরচটা ভর্তি ফি, টিউশন ফি, ডরমিটরি ফি, এই সব টোটাল মিলিয়ে কস্ট সব মিলিয়ে কস্ট কিরকম হতে পারে? 7 থেকে 10 লাখ বাংলাদেশের টাকায়, 7 লাখ থেকে 10 লাখ টাকা সবকিছু মিলে। তবে আবার কেউ যদি যদি চায় কোনো এজেন্সি ছাড়া নিজে নিজে প্রসেসিং করবে সেটাও সম্ভব। তার জন্য আপনার ধরেন একটা ল্যাঙ্গুয়েজ স্কুল চুজ করতে হবে, সেখানে ইমেইল দিতে হবে। ইমেইল দিলে তারা রিপ্লাই দিবে আপনাকে, আপনার ডকুমেন্টস গুলো তাদেরকে মেইল করবেন, তারা আপনাকে অফার ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ যদি আপনি টিকেন তখন তারা আপনার কাছ থেকে বাকি ডকুমেন্টস চাইবে। আপনি সব ডকুমেন্টস দিলে তারা আপনার জন্য ভিসার একটা ফাইল জমা দিবে, যেটা হচ্ছে প্রি অ্যাপ্রুভাল।
যখন এইখান থেকে আপনার অ্যাপ্রুভাল আসবে সেটা আপনাকে বাংলাদেশে মেইল করে পাঠিয়ে দেবে। আর প্রি অ্যাপ্রুভাল আসলে তখন আপনাকে টিউশন ফিটা পেইড করতে হবে সরাসরি 6 মাসের বা 1 বছরের। ঠিক আছে তাই বা জান্নাত। তো যেহেতু টিউশন ফিটা আপনাকে পেইড করতে হবে, ধরেন আপনি প্রি অ্যাপ্রুভাল পেলেন, টিউশন ফি পেইড করলেন, কোনো সামহাও আপনার ভিসা হচ্ছে না, হলো না, রিফিউজ হলো, তখন আবার এই টিউশন ফিটা আপনি রিফান্ড পাবেন। যেহেতু সরাসরি স্কুলে পেইড করবেন, জাপানিজ স্কুলগুলো এটা রিফান্ড করে দেয়। বাট ম্যাক্সিমাম মানে 99% প্রি অ্যাপ্রুভাল পেলে ভিসা হয়ে যায়। আর ভিসা পাওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো জরুরি সেটা হচ্ছে আপনার একটা বাংলাদেশের ফান্ড দেখাতে হয়, মানে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার স্পন্সরকে, ধরেন আপনার নিজের তো আর টাকা নেই, আপনার পড়াশোনার জন্য আপনাকে কে টাকাটা দিচ্ছে, তার সাথে আপনার সম্পর্ক কি, ব্যাংকে আপনাদের কতদিন ধরে টাকা আছে। এরকম না যে জাস্ট আপনি ব্যাংকে 20 লক্ষ টাকা রাখলেন, পরের সপ্তাহে স্টেটমেন্ট নিয়ে ভিসার জন্য জমা দিলেন, এরকম হবে না। ব্যাংকে মোটামুটি একটা দীর্ঘ সময় টাকাটা থাকতে হবে ফান্ড দেখানোর জন্য, মোটামুটি 6 মাস বা 5 মাস। পরে হচ্ছে আমি হচ্ছে যদি মনে করেন ল্যাঙ্গুয়েজ কোর্স করার পাশাপাশি কি পার্ট টাইম জব করা যাবে? আর পার্ট হ্যাঁ, টাইম জব করার জন্য কি আমার কিরকম মানে মানে কোনো কিছু কি ভোগান্তি হবে কিনা, না এভাবেই পাবো? আপনি যদি ভাষা একদমই না পারেন তাহলে পার্ট টাইম জব পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট, কারণ আপনি কথা বলতে পারেন না, কথা বোঝেন না, আপনাকে কে কাজ দেবে। তো যদি ভাষা মোটামুটি বুঝতে পারেন, বলতে পারেন, তাহলে জাপানে পার্ট টাইম কাজ করতে পারবেন। বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টরা জাপানে আসার পরে পার্ট টাইম জব হিসাবে রেস্টুরেন্টে জব করে, ওই কনভিনিয়েন্স স্টোর গুলাতে সেলসের জব করে, ক্যাশিয়ারে, কাউন্টারে। এই জবগুলা পার্ট টাইম জব হিসাবে খুব জনপ্রিয় জব আর কি, ইজিতে পাওয়া পরে যায়। হচ্ছে আমি এখানে কোর্স করার শেষে ল্যাঙ্গুয়েজ কোর্স করার শেষের পরে তো আমি পার্মানেন্টলি জব করতে পারবো, তাই তো? হ্যাঁ, তখন আপনি একটা কোম্পানিতে ফুল টাইমে জবে ঢুকতে পারবেন। কোন কোম্পানিতে ঢুকবেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন আপনার নিজের ইন্টারেস্ট, তারপর হচ্ছে কোম্পানির ডিমান্ডের সাথে আপনার স্কিল যদি মেলে। ভালো মানে একটা চাকরি করতে হলে মানে বাসার রেঞ্জ কিরকম লাগে, লেভেল কি? ভালো জবে মোটামুটি N3 লেভেলটা ম্যান্ডেটরি। N3টা মোটামুটি অফিসিয়াল কাজে একদম স্টার্টিং। N3 এর নিচে সাধারণত কোনো ফুল টাইম অফিসিয়াল জবে নেয় না। আর আপনি যদি বাংলাদেশ থেকে N2 করে আসেন, N4 করে আসেন, অবশ্যই ল্যাঙ্গুয়েজ কোর্স করলে আপনি মানে 1 বছরে N3 করতে পারবেন বা N2 করতে পারবেন। বাট ফুল টাইম জবের জন্য N3টা একদম স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট, N2 থাকলে আরো ভালো। ও আচ্ছা, আর একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সটা কত মাসের বা কত বছরের? ল্যাঙ্গুয়েজ কোর্সটা সর্বোচ্চ 4-5 বছর পর্যন্ত হতে পারে। আপনি কতদিন করবেন এটা আপনি চুজ করতে পারবেন। যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে N1 লেভেল পর্যন্ত, সাধারণত N4 নিয়ে সবাই ভর্তি হয়, N3 বা N2 পর্যন্ত পড়ে। N2 এর পরে অনেকে নিজে নিজে পড়ে, আবার অনেকে হচ্ছে N3 করেই ফুল টাইম জবে ঢোকে, নিজে নিজে পড়ে N2 পরে কমপ্লিট করে। হ্যাঁ, অকারি মাস্তা। জি মাসুদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি, আপনি? ভাইয়া আমি কয়েকটা ছোট ছোট প্রশ্ন, সেটা হচ্ছে হুম হুম। আমরা বাংলাদেশিরা যদি মানে জাপানে যাই সেক্ষেত্রে, আচ্ছা তার আগে একটা প্রশ্ন করি ভাইয়া, সেটা হচ্ছে হুম। ওখানে জবের ক্ষেত্রে আমাদের যেমন একটা ওয়ার্ক আওয়ার আছে সকাল 9টা থেকে 5টা বা 6টা, জাপানের ক্ষেত্রে একটু জানতে চাচ্ছিলাম কি রকম? জাপানে মেইনলি ফুল টাইম জব 8 ঘন্টা, সেটা 8টা 5টা হতে পারে, 9টা 6টা হতে পারে, কোম্পানির উপর ডিপেন্ড করে। 8 ঘন্টা হচ্ছে আপনার ফুল টাইম। 8 ঘন্টার পর যদি আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত বাড়তি ডিউটি করেন, অনেক কোম্পানিতেই ওভারটাইম ডিউটিটা মানে মাস্ট করতেই হয়। তো সেটার জন্য আপনাকে অ্যাডিশনাল ওরা আলাদা পেমেন্ট করবে আপনার 8 ঘন্টার যে স্যালারি তার সাথে হিসাব করে। এক্সট্রা যদি আপনি 5 মিনিট বেশি কাজ করেন, সেই 5 মিনিটেরও এক্সট্রা পেমেন্ট আপনি পাবেন। বুঝতে পেরেছি ভাইয়া। আর
ভাইয়া বাংলাদেশিদের জাপানে যাওয়ার জন্য তো কয়েকটা গভর্নমেন্টের ক্রাইটেরিয়া আছে, অল্প কয়েকটা। হ্যাঁ, এটা 4টা 5টা ছাড়াও ক্রাইটেরিয়া। এটা ছাড়াও কি বাংলাদেশিরা অন্য কোনো জবের ক্ষেত্রে যেতে পারে? এটা ছাড়াও যেতে পারে, সেটা 2026 সাল পর্যন্ত রুলস ছিল। জাপানিজ ভাষার কোনো রিকোয়ারমেন্ট ছিল না, যেটাকে বলে বাংলাদেশে ইন্টারন্যাশনাল জব ভিসা। সরাসরি জব মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ছাড়া ওয়ার্ক ভিসাতে জাপানে আসার একটাই উপায় ছিল, সেটা ইন্টারন্যাশনাল জব ভিসা। 2026 সালে নতুন নিয়ম অনুযায়ী ইন্টারন্যাশনাল জব ভিসাতে জাপান আসতে হলে আপনাকে N2 লেভেলের যে ভাষা শিখতে হবে, জানতে হবে। তো N2 লেভেলের ভাষা শিখে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসতে পারবেন। আমি ভাইয়া দিনাজপুর টিটিসি থেকে 2022-এ জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়েছিলাম আর কি। আচ্ছা, তো কমপ্লিট করা হয়ে গেছে। আমি গ্রিন ইউনিভার্সিটিতে যাই নাম টেস্ট দিয়েছিলাম আর কি। আচ্ছা, এটা N5 কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে আর কি কন্টিনিউ করি নাই, যার কারণে অর্ধেকটাই ভুলে গেছি। আচ্ছা, বাকি অর্ধেকটা আমার মনে আছে, কন্টিনিউ করতেছি এখন। মানে আমি চাকরি করি আর না করি, আমার খুব মেইন টার্গেট হচ্ছে যে আমি N4টা কমপ্লিট করবো এনিহাউ, এবং ডিসেম্বরের মধ্যেই সেটা। এটা আমি পার্সোনালি এটা একটা ভালো একটা ডিসিশন আমি মনে করি। তো N5 করে যারা বাংলাদেশ থেকে জাপানে এতদিন আসতো, মানে 2026 সাল পর্যন্ত, এই ভিসাটা জনপ্রিয় ছিল টিআইটিপি ভিসা। টিআইটিপিটা হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনি ভিসা। তো এই ভিসাতে আসতো, খরচ খুবই কম খরচ লাগতো, N5 পাস করলেই আসা যেত। বাট দুঃখের বিষয় 2027 সাল থেকে টিআইটিপি ভিসা জাপান সরকার একেবারে বিলুপ্ত করে দিয়েছে, মানে বিলুপ্ত ঘোষণা করছে, এই ভিসা আর জাপানে থাকবে না। 2027 সাল থেকে যেহেতু থাকবে না, তা এখন 2026 সালের মাঝামাঝি, এখন থেকেই প্রসেসিং গুলো স্লো হয়ে যাচ্ছে, অ্যাপ্রুভাল আসছে না। আর এতদিন পর্যন্ত অনেক হাজার হাজার বাংলাদেশি এই টিআইটিপি ভিসা নিয়ে এসেছে জাপানে খুব সহজে, মানে N5 কমপ্লিট করলেই সরাসরি জব ভিসাতে আসা যেত টিআইটিপি ভিসাতে। আচ্ছা। আমি বর্তমানে একটা কোম্পানিতে আছি, সেটা হচ্ছে একটা বায়ার কোম্পানি। ওনারা আচ্ছা, হচ্ছে চায়না থেকে কাজ করে। আমি মানে মূলত ইপিজেডে আছি, উত্তর ইপিজেড, নীলফামারীতে। আচ্ছা, আচ্ছা, তো আমার যারা কলিগ, ওরা হচ্ছে ম্যাক্সিমাম চাইনিজ, আর ফ্রান্সের কিছু আছে। আচ্ছা, জাপানের আমাদের কাস্টমার আছে। তো জাপানের সাথে আমার ওইরকম আমার সরাসরি কোনো কাজ নাই যদিও। ওই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতেছি পার্সোনাল ইন্টারেস্টের কারণে। পাশাপাশি হচ্ছে চাইনিজ, ফ্রান্সিস এগুলো শেখার ইচ্ছা আছে, কিন্তু এখনো তো ইয়ার টার্গেটে নেই। আচ্ছা, আচ্ছা। আর আমার বাংলাদেশে এখনো আমি মনে করি অনেক অপরচুনিটি আছে। আপনি যে কোনো দেশের ভাষা শিখলে আপনি ওই দেশের ক্লায়েন্ট গুলা ডিল করতে পারবেন, বাইং হাউসে জব করতে পারবেন। আমার পরিচিত বেশ কিছু মানে মানুষ আছে যারা জাস্ট জাপানিজ ভাষা জানার কারণে তারা ভালো পজিশনে জব করতেছে বাংলাদেশে। তো এটা একটা ভালো স্কিল। আপনি যদি একটা ভাষা ভালোভাবে শিখতে পারেন, এই স্কিল আপনার ক্যারিয়ার ডেভেলপে অবশ্যই হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভাইয়া। অনেকে বলছে N4 কমপ্লিট করলেও 10 থেকে 12 লাখ টাকা যাবে জাপান যেতে গেলে। ওই জন্য মূলত পিছনে চলে আসে আবার আচ্ছা, এইটা সামনে। ডিপেন্ড করে, ওই এজেন্সি গুলা তো বিজনেস করে খুব কমার্শিয়াল ভাবে। যে এজেন্সি গুলা ক্লায়েন্ট ডিল করে, এরা হচ্ছে অনেক বেশি প্রফিটের জন্য অ্যামাউন্টটা এত দূর নিয়ে যায়। তো আপনি এমন এজেন্টের কাছে যাবেন না যে এজেন্ট গুলো এত বেশি টাকা চায়। তো আপনি একটু করে বলছিলেন মনে হয় N4 কমপ্লিট করলে জব বিষয়ে 2-3 লাখ সম্ভব। হুম, সম্ভব। এখন এটা কি ওইভাবে মানে লিগালি প্রসেস আছে অথবা নিজে নিজে করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যেমন আমার কাছে একটা কোম্পানি গত 2 সপ্তাহ আগে ডিমান্ড দিছে যে N4 কমপ্লিট করা যদি কোনো ক্লায়েন্ট থাকে, মাত্র 2,80,000 টাকা খরচ হবে জাপানে সরাসরি জব ভিসা আসতে। বাট তাকে স্কিল টেস্ট হতে হবে, মানে N4 কমপ্লিট পাশাপাশি তার একটা স্কিল পাস করা আছে। স্কিলটা হচ্ছে এগ্রিকালচার হোক, কনস্ট্রাকশন হোক, মানে বাংলাদেশে 4-5টা স্কিল টেস্ট হয়। একটা হচ্ছে কেয়ার গিভার, SSW ভিসার জন্য, কেয়ার গিভার, এগ্রিকালচার, কনস্ট্রাকশন, আর হচ্ছে ইন্ডাস্ট্রি, যেটা ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি। তো স্কিল টেস্টটা পাশ করাটা অত জটিল না, 1 সপ্তাহের একটা কোর্স করলেই
ঢাকাতে একটা পরীক্ষা হয়, সেটা অ্যাটেন্ড করলেই পাশ করা যায়। ও এরকম তাহলে পরীক্ষা সিস্টেম আছে। হ্যাঁ, আপনি N4 পাশ করে স্কিল টেস্ট পাশ করে থাকবেন, দেখবেন আপনি কোনো না কোনো ভাবে এমন সহজ একটা অপরচুনিটি পেয়ে গেছেন, যেই অপরচুনিটি আপনি কাজে লাগাতে পারবেন। জি, মৌসুমী আপু বলেন। আহ, আমি হচ্ছে এখানে কোর্স করার আগে আমি ডুওলিঙ্গোর মাধ্যমে হচ্ছে জাপানিজ ভাষাটা শিখতাম। তো ওখানে খুব ইজি লাগতো, মানে ছোট ছোট ওয়ার্ড আসতো, যেরকম চা, পানি, হুম। ভাত, বা রেস্টুরেন্টে কিভাবে কথোপকথন করে, খুব ইজি লাগতো। বাট আমি এখন বুঝতেছি না এত কঠিন লাগে আমার কাছে। উম, মানে একদম স্টার্টিংটা যদি আপনি ইজিলি শুরু করেন, না এটা জাপানিজ ভাষাটা কঠিন, এটা মানে একদম সত্য একটা কথা। আমি জাপানে দীর্ঘদিন ধরে আছি, এটা আমি রিয়েলাইজ করি যে জাপানিজ ভাষাটা কঠিন, এটা সবাই স্বীকার করে যারাই জাপানিজ ভাষা শিখেছে। তবে জাপানিজ ভাষাটা সহজে শিখতে হলে সময় সাপেক্ষ। আপনি ডুওলিঙ্গো দিয়ে সহজে যদি শিখতে চান, একটু লম্বা সময় লাগবে, 1-2 বছর ধরে শিখতে পারেন। তবে সহজ করে, নিজের মতো করে সহজ করে শেখা সম্ভব। বাট আপনি আচ্ছা যখন আচ্ছা। বই পড়ে শিখতে যাবেন, একদম একটা কারিকুলাম মেনটেন করে দ্রুত সময়ে শিখতে যাবেন, তখন অনেক কঠিন মনে হবে, এটা স্বাভাবিক। আর তাহলে আমি যদি খুব দ্রুত শিখতে চাই তাহলে অনেকটা সময় দিতে হবে এটার পিছনে, রাইট? ডেফিনেটলি, ডেফিনেটলি আপনার সিরিয়াসলি একটা লম্বা সময় পড়াশোনার পিছনে দিতে হবে, তাহলে আপনি অনেক দ্রুত শিখতে পারবেন। আবার অনেক দ্রুত শেখার পরেও যদি আপনি প্র্যাকটিস না করেন, এনিহাও ভুলে যাবেন। আচ্ছা, না আমি এই কোর্সের পরে রিয়েলাইজ করতে পারছি যে আমরা যখন একটা হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশটাকে নিচ্ছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই ইংলিশটা শেখার জন্য আমাদের অনেকটা ফাইট করতে হয়, যে হুম, হুম। ওটাই তো আমরা আয়ত্ত করতে পারছি না। আর এখন হচ্ছে দেখা গেল যে জাপানিজ, আমি ভাবছিলাম আগে যে জাপানিজটা হয়তো বা অনেক ইজি, আমি হুম, এখন শিখতে এসে দেখি ও মাই গড অনেক কঠিন জাপানিজ ল্যাঙ্গুয়েজ। মানে হ্যাঁ, বুঝতে পারলাম এটার যে উচ্চারণটা, এটা তো অনেকটাই আলাদা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আর যে কোনো একটা আলাদা ভাষা শেখাটা কঠিন, এটা সবার জন্যই। জাপানিজও যখন বাংলা শিখতে চায়, তার কাছে বাংলা ভাষা শেখাটা খুবই কঠিন। যেটা আমার ওয়াইফ ওই নিজে নিজে বিভিন্ন ভাবে শেখার চেষ্টা করে, মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করে, বলে দিই, ভুলে যায়। তো নতুন যে কোনো ভাষাই শেখাটা কঠিন, আমাদের কাছে তো মনে হয় বাংলা ভাষা সবচেয়ে সহজ। হ্যাঁ, তাহলে আমি যদি, আমাকে এটা দিনে কত ঘন্টা বা কতক্ষণ সময় দিতে হবে আমি যদি এটা খুব সিরিয়াসলি নিতে চাই, যে আমি 2-3 মাসের মধ্যে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আমি শিখবো? এইটা ডিপেন্ড করে কে কতটুকু মনে রাখতে পারে, কতটুকু পড়লে কতটুকু ভুলে যায় তার উপর। তবে আমি মনে করি 2 ঘন্টা যদি কেউ মানে সিরিয়াসলি পড়াশোনা করে, 2 ঘন্টা যথেষ্ট। তবে কারো ক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে, কারো ক্ষেত্রে আরো কমও লাগতে পারে। তবে 2-3 ঘন্টা আমি মনে করি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আছি মাত্র 9 জন আজকে। জি, মাসুদ ভাই বলেন। ভাইয়া, একটা মানে আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে যে আমার কিছু ম্যাটেরিয়াল লাগতো আর কি, এন আচ্ছা, আচ্ছা, ফাইভেরও একটা ম্যাটেরিয়াল গুলো লাগতো আর কি, যদি দিতেন খুব আমাকে ভালো হতো। হচ্ছে মেসেজ করবেন, আমি পিডিএফ গুলা পাঠিয়ে দেবো। যে কেউ আমার যদি আমাকে মেসেজ করেন, আমি পিডিএফ পাঠিয়ে দেবো। যদি আপনার N5 বা N4 সবগুলো লাগে আমাকে জানাবেন। বাট শুরুতে N4 পড়তে গেলে কঠিন মনে হবে, আমি রিকমেন্ড করি N5 থেকে শুরু করবেন যখন বই পড়বেন। আর বই পড়ে শেখাটা একটু কঠিন মনে হবে, আপনারা বই পড়ার পাশাপাশি ইউটিউবের বিশেষ কিছু সহজ সহজ টিউটোরিয়াল গুলাকে ফলো করবেন। ওকে ভাইয়া। আমাদেরকে এমন কিছু ভিডিও সাজেস্ট করবেন, আর হচ্ছে বইগুলো তো দিলে উপকৃত হব। এমন অবশ্যই। ভিডিও দিলে পাশাপাশি প্র্যাকটিস করার সুযোগ হবে। ডেফিনেটলি। আমি হচ্ছে ভাইয়া সিরিয়াসলি N3 কমপ্লিট করতে গেলে N3 জি, কতদিন সময় লাগতে পারে? N3 করতে গেলে মোটামুটি 1 বছর আমি রিকমেন্ড করব। 1 বছরের জন্য আপনি যদি রেগুলারলি ডিটারমাইন্ড থাকেন, N3 করা সম্ভব। আর N3 যদি আপনি কমপ্লিট করতে পারেন, বাংলাদেশেই আপনি জাপানিজ ভাষা ব্যবহার করে খুব ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন। জি ভাইয়া, জি। মানে N3টা বাংলাদেশেও খুব ডিমান্ডেবল একটা পজিশন, কারণ বাংলাদেশে প্রচুর জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, যেখানে
ভালো কোয়ালিফাইড টিচার পাচ্ছে না বা পায় না। তো জি আপনি ভাইয়া, এই যেমন টিটিসির কথাই বলি, টিটিসিতে হুম, কিছুদিন আগেই প্রায় 50 থেকে 60 জন হচ্ছে জাপানিজ এন4 যারা করছে তাদেরকেই তালিকাভুক্ত টিচার করে হিসেবে ওরা, নিয়েছে, হ্যাঁ। ওদের ঘন্টা কারণ প্রতি হচ্ছে হচ্ছে যে অনেক স্যালারি ভালো আর কি। একটা স্যালারি, আর কারণ হচ্ছে N3 করা ক্যান্ডিডেট বাংলাদেশে খুবই কম। খুবই কম, জি। হ্যাঁ, পাওয়া যায় না। এই বাংলাদেশে যতগুলো টিটিসি আছে সবগুলো টিটিসির যারা টিচার, এই টিচারদেরকে যে প্রশিক্ষণ দেয় উনি হচ্ছে আমার পরিচিত একজন জাপানিজ, জাপানের চিবার মানে বাসিন্দা। জাপানের চিবা ডিস্ট্রিক্ট হচ্ছে টোকিওর পাশের একটা ডিস্ট্রিক্ট। তো উনি হচ্ছে বর্তমান বাংলাদেশে আছেন। উনি হচ্ছে জাপান ফাউন্ডেশনের থেকে নিয়োগপ্রাপ্ত ওই টিটিসির যত টিচার আছে তাদেরকে শেখানোর জন্য। তো বাংলাদেশে টিচারের খুব ভালো একটা ডিমান্ড আছে। যদি আপনি বা যে কেউ বা আপনার পরিচিত কেউ যদি N3 কমপ্লিট করা থাকে, তাদের যদি বাংলাদেশে কোনো জবের প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন, আমি রেফার করতে পারি ভালো একটা জবে। বা আমার থ্যাংক পরিচিত ইউ ভাইয়া। ঢাকাতে প্রচুর এজেন্সি আছে যারা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল চালায়, যাদের স্কুলগুলোতে টিচারের সংকট আছে, ভালো কোয়ালিফাইড টিচারের সংকট। তারা ঢাকাতে ভালো ভাইয়া স্যালারি দেয়। এশিয়ান একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, ওটা হচ্ছে আমরা যে ব্যাচমেট আমার, ও হুম, হচ্ছে ওটার মানে প্রতিষ্ঠাতা আর কি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখন বাংলাদেশে তো এখন অনেক প্রতিষ্ঠান আছে, মানে কয়েকশো প্রতিষ্ঠান আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখায়। এর মধ্যে হাতে গোনা হয়তো 20টা প্রতিষ্ঠানে ভালো টিচার আছে, বাকি 80% প্রতিষ্ঠানগুলোতে ভালো টিচারই নাই। এখন অনলাইনের যুগে এসে কাকে বিশেষ করবো সেই জায়গায় সংকার জায়গায় থাকে। অ্যাকচুয়ালি অনলাইনে অনেক প্রতিষ্ঠান আছে খুব ভালো মার্কেটিং করে, আসলে ভিতরে ওই প্রতিষ্ঠানগুলোর মানে অ্যাকচুয়ালি আহামরি ভালো কোয়ালিটি নাই পড়ানোর জন্য। ভাই আমি একটা বাস্তবতা শেয়ার করি, সেটা হচ্ছে আমার গ্রাম ইউনিয়ন লেভেলের একটা গ্রাম। এই গ্রামে 2টা জাপানিজ লার্নিং স্কুল করে ফেলছে, মানে 2জন জাপানি প্রবাসী। হুম, তো ওরা মানে দুজনে বাদাবাদি করে 2টা প্রতিষ্ঠান করে ফেলছে একটা ইউনিয়ন লেভেলের গ্রামে। এটা লাভজনক একটা ব্যবসা। আর বাংলাদেশের যারা হচ্ছে এই ব্যবসার সাথে জড়িত, এদের মেইন টার্গেটটা হচ্ছে টাকা ইনকাম করা। দেখা যায় বছরে যদি 10 জন স্টুডেন্টকে জাপানে পাঠাতে পারে, 10 জনের কাছ থেকে 10 লক্ষ টাকা নিতে পারে, যে যেটা সার্ভিস চার্জ। তারপর হচ্ছে যে স্কুলগুলোতে ভর্তি করে জাপানে, সেখান থেকে একটা কমিশন পায়। সেখানেও মনে করুন 10 জন থেকে 50,000 করে হলেও 5 লাখ টাকা কমিশন পায়। জাপানে ফুল টাইম জব করে একজন মানুষ বছরে 15 লাখ টাকা সেভ করা ডিফিকাল্ট। 15 লাখ টাকা সেভ করতে হলে 30 লক্ষ টাকা তাকে ইনকাম করতে হয়। তো সেই জায়গায় অনেকেই ল্যাঙ্গুয়েজ সেন্টার করে মানে ইয়ারলি এর চেয়ে বেশি ইনকাম করতে পারে। তো ওইটাকে হাইলাইট করে যারা টাকার পিছনে বেশি দৌড়ায় তারা এই ব্যবসাটার দিকে বেশি ঝোঁকে। বাট ব্যক্তিগতভাবে আমি এই ব্যবসার সাথে মানে কোনোভাবেই জড়িত হই নাই, হওয়ার কোনো আগ্রহ নাই। যদিও আমার পরিচিত চেনা জানা অনেকেই আছে এই ব্যবসা করছে। তো ওই জায়গা থেকে আমি এখনো নিজেকে একটু দূরে রাখছি। আমি কোনোভাবেই ভিসা রিলেটেড কোনো ব্যবসার সাথে ইনভলভ হওয়ার কোনো ইচ্ছা রাখি না। ভাইয়া, জি বলেন। আপনার পার্সোনাল মানে একদম ইয়ে না, মানে পার্সোনাল হুম, একটু বিষয় জানতে চাই যে আপনি জাপানে কবে গেছেন, আচ্ছা আচ্ছা। কতদিন ধরে আছেন, কি করছেন? আমি জাপানে এসেছি 2018-র শেষ দিকে। আমি অ্যাকচুয়ালি জাপানে আসার আগে ব্যবসা করতাম। আমার ফ্যামিলি বিজনেস হচ্ছে গার্মেন্টস। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, বাট আমাদের সেকেন্ড হোম হচ্ছে ঢাকা সাভারে। তো আমি গার্মেন্টস ব্যবসার সাথে ইনভলভ হয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া, ফিলিপাইন ওইদিকে এক্সপোর্টের সাথে জড়িত ছিলাম 2 বছরের মতো। দেন আমার ফ্যামিলিতে কিছু ইস্যু ছিল, ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছিল। দেন আমি হচ্ছে ওই ফিলিপাইন থেকে মানে বিজনেস থেকে জাপানে মুভ করি, বিজনেস থ্রুতেই। জাপানে আমার বিজনেস প্ল্যানে আসার পর জাপানে বিজনেস সিচুয়েশন দেখে মনে হচ্ছিল যে এখানে বিজনেস করাটা সো ডিফিকাল্ট। তখন আমি এখানে জব করার জন্য ডিটারমাইন্ড হই।
ফ্যামিলি থেকেও একটু ডিটাচড হয়ে যাই ওই সময়। দেন হচ্ছে আমি জব শুরু করি। তবে জব শুরু করার আগে আমাকে মোটামুটি এখানে 6 মাস স্ট্রাগল করতে হয়েছে ভাষা শিখতে, কারণ জাপানে ভাষা না জানলে জব পাওয়া ইম্পসিবল। আমি যেহেতু বিজনেস থ্রুতে এসেছিলাম, 6 মাস জব ছাড়াই ছিলাম। বিজনেস আমার আবার পরিচিত একজন ব্যবসা করতো, তার সাথে কানেক্টেড ছিলাম। তো ওইভাবে জাপানে আস্তে আস্তে আহ, মানে নিজেকে গোছায় নিয়ে আমি হচ্ছে জব ক্যারিয়ার শুরু করি। জাপানিজ ভালো কয়েকটা কোম্পানিতে কিছুদিন জব করি। একটা হচ্ছে মিৎসুবিশি ইলেকট্রিক কোম্পানি, খুব নামকরা জাপানের। বাংলাদেশে মিৎসুবিশি কোম্পানিকে জাস্ট গাড়ির কোম্পানি হিসেবে চেনে, বাট মিৎসুবিশি সারা পৃথিবীতে এদের হেভি ইন্ডাস্ট্রিয়াল বিজনেস আছে, মেগা প্রজেক্ট গুলাতে কাজ করে। তারপর হচ্ছে আমি জাপানের আরো বেশ কয়েকটা কোম্পানিতে কাজ করি, তার মধ্যে একটা হচ্ছে টোকিও ক্রুজ, যেটা হচ্ছে ট্যুরিজম নিয়ে কাজ করে। তো টোকিও ক্রুজ এর যেই কোম্পানিতে আমি জব করি, এইটাতে জব করাকালীন আমার হচ্ছে বিজনেস প্ল্যান ছিল আগে থেকেই। আমি নিজেই ট্যুরিজম বিজনেস স্টার্ট করি। তারপর থেকে এখন পর্যন্ত আমি হচ্ছে ট্যুরিজম বিজনেসের সাথেই আছি। পাশাপাশি আমার আরো কিছু মানে ইনভেস্টমেন্ট আছে। আমি হচ্ছে ফুল টাইম জব এখন আর করি না, মানে জবলেস বলতে পারেন আমাকে, বাট আমি সেলফ এমপ্লয়েড। আমি হচ্ছে বিজনেসটাকে ওইভাবে অত বড় করি নাই, কারণ জাপানে অনেক রেস্ট্রিকশন আছে। আর আমি জব করাকালীন আপনাদের ভাবির সাথে আমার পরিচয় হয়, দেন আমরা বিয়ে করি। এখন তো আমি এখানেই বলতে পারেন স্থায়ীভাবে আছি পরিবার নিয়ে। আর পরিবার বলতে আমার কোনো ছেলে মেয়ে নাই, আমরাই দুজন। আমার বাবা মা বাংলাদেশে থাকে, বড় ভাই বোন এরাও সবাই বাংলাদেশে, আমি একমাত্র প্রবাসী। আর আমার স্থায়ীভাবে দেশে ফেরার আপাতত কোনো চিন্তা ভাবনা নেই, বাট আমি প্রতি বছরই দেশে বেড়াতে যাই। আর জাপানে হচ্ছে আমি টোকিও শহরে থাকি। এইটা হচ্ছে আমাদের নিজ বাড়ি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে টোকিওর বাইরে আর একটা শহরে। আর আমার হচ্ছে টোকিওর বাইরে আর একটা গ্রামের বাড়ি আছে, মানে খামার বাড়ি বলা যায়, যেটা হচ্ছে টোকিও থেকে প্রায় 300 কিলোমিটার দূরে ফুকুশিমা শহরে। ফুকুশিমাটা অনেকেই চেনে হচ্ছে ভূমিকম্পের কারণে। ওই 2011-তে জাপানে একবার অনেক বড় একটা জলোচ্ছ্বাস হয়েছিল। ওই জলোচ্ছ্বাস যেই এলাকায় হয়েছিল, ওই এলাকাটার কাছাকাছি এলাকাতে আমার একটা খামার বাড়ি আছে। এই তো মোটামুটি জাপানে আমি এইভাবেই আছি। তবে জাপানের বাইরেও আমার হচ্ছে একটা ব্যবসা আছে দুবাইতে। দুবাইতে ব্যবসাটা অত বড় না, বাট এটা একটা ছোট কোম্পানি। আমার দুবাইয়ের একজন বিজনেস পার্টনার আছে, বাংলাদেশেও আমার একজন পার্টনার আছে, আর আমি, এই তিনজন মিলে দুবাইয়ে আমার একটা কোম্পানি আছে, যেই কোম্পানিটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি। দুবাইয়ের ওই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে ইনভলভ যে কোম্পানিটা। থ্যাংক ইউ ভাইয়া, অনেক কিছু জানলাম। তবে যে কোনো ব্যাপারে জানতে চাইলে আমি মানে এই তথ্য দিয়ে সহায়তা করতে পারবো, সেটা জাপান ছাড়াও অন্য কোনো দেশেও যদি কেউ যেতে চান সেই তথ্য আমি দিতে পারবো। কারণ আমি গত 10 বছরে প্রায় 15 থেকে 20টা দেশে ট্রাভেল করেছি বিজনেস রিলেটেড কাজে বা ভ্রমণ রিলেটেড ভাবেও। ওই কারণে আমি যতটুকু তথ্য জানি সেটা অবশ্যই শেয়ার করতে পারবো। জাপান ছাড়াও অন্য কোনো দেশের ভিসা সংক্রান্ত ব্যাপারে, জব সংক্রান্ত ব্যাপারেও আপনাদের সচেতনতার জন্য। কারণ হচ্ছে এই মাইগ্রেশনের ব্যাপারগুলোতে প্রচুর সিন্ডিকেট কাজ করে, মানুষের ভিসা রিলেটেড ব্যাপারগুলোতে মানুষকে জিম্বি করে বিজনেস করে। এই জায়গাটায় আমি চাই মানুষ সচেতন হোক। জি ভাইয়া, এটা দারুণ একটা বিষয়। আপনার প্রোফাইলে দেখছি ভাইয়া যে আপনি ট্যুর ম্যানেজার, ট্রাভেল এক্সপার্ট, এন্টারপ্রেনার, সেই জন্য আর কি জিজ্ঞেস করা। জি জি, আর আমি হচ্ছে এসবের বাইরেও আরো কিছু কাজ নিয়ে মানে ইনভলভ থাকি, যেগুলো বলার মতো না। ছোটখাটো ব্যাপার যেমন হচ্ছে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করা, বা ছোটখাটো কোনো বিজনেসের সাথে শেয়ার থাকা, শেয়ার রাখা। আচ্ছা,
আচ্ছা, আমাদের সময় আজকে প্রায় শেষের দিকেই চলে আসছে, মানে আমি নোটিফিকেশন পাচ্ছি 15 মিনিটের মধ্যে এইটা শেষ করতে হবে। তো আজকে আহামরি কিছু পড়লাম না, আমরা অনেক গল্প করলাম। আর একটু সময় আছে, আমরা চাইলে একটু পড়তে পারি। জি সবুজ ভাই, কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে কোনো পড়া হচ্ছে না, এই ভিডিওটা আসলে জাস্ট একটু গল্প হচ্ছে সবার ভিসা সংক্রান্ত ব্যাপারে। তো চাইলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। ওকে ওকে। জি, আর কেউ কিছু বলবেন বা বলতে চান, জানতে চান? জি, মাসুমা ইসলাম। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। ভাই আমার মেবি টোকিওতে যাচ্ছে। তো আমরা আসলে আমি আর আমার হাজবেন্ড এখনো ডিসিশন নেইনি, কিন্তু মানে ও আমাকে বলতেছিল যে যেহেতু আমি কোর্সটা করতেছি, তো ওখানে কোনোভাবে আমাদের মুভ করা যায় কিনা। তো আমার প্রোফাইল হচ্ছে আমি জাহাঙ্গীরনগর থেকে অনার্স শেষ করেছি, মাস্টার্স রানিং, আর স্কুলে জয়েন করেছি। তো আর আমার হাজবেন্ডের মাস্টার শেষ, ও জাহাঙ্গীরনগর আইএল ছিল, আর আমি ছিলাম হচ্ছে চারুকলায়, গ্রাফিক আচ্ছা ডিজাইনে। তো এখন মানে আমাদের কোন ভিসায় গেলে ভালো হবে, বা ল্যাঙ্গুয়েজ কোর্সে যাবো কি এখানে ক্যারিয়ার করবো, আসলে বুঝতে পারতেছি না। এই জন্য আপনার কাছে একটু সাজেশন নিতে চাচ্ছিলাম, মানে কোনোভাবে যাওয়ার সিস্টেম আছে কিনা। আচ্ছা, আমি হচ্ছে জাপানে কেউ আসতে চাইলে আমি প্রথমে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে জাপানে আপনি কেন আসতে চান। যদি জাপানে আপনি জাস্ট জব করতে আসতে চান তাহলে এক রকমের ব্যাপার। আর জাপানে আপনি ধরেন সেটেলড হতে আসবেন, একেবারে পার্মানেন্টলি সেটেল হওয়ার প্ল্যান আছে, তাহলে আর এক রকমের প্ল্যান করতে হবে। তো আপনি আসলে কোনটা চাচ্ছেন, জাস্ট জাপানে 5-10 বছর জব করে দেশে রিটার্ন করবেন, নাকি জাপানে দীর্ঘ স্থায়ী হবেন? আম, আসলে কোন এক জায়গায় গেলে তো ওই দেখা যায় আমাদের দেশে মানুষ ফেরত আসতে চায় না। নরমালি আমাদের দেখা যায় একটা বেটার লাইফ পাওয়ার পর হয়তো দেশে আসার ইচ্ছাটা অনেকেরই কমে যায়। তো এটা আসলে যাওয়ার পর বোঝা যাবে যে আচ্ছা যদি ভালোভাবে থাকতে পারি তাহলে হয়তো ওখানেই সেটেল হয়ে যাওয়ার চিন্তা ভাবনা। আচ্ছা, এই জায়গাতে জাপানের কিছু পরিবর্তন এসেছে, যেটা হচ্ছে এক সময় যারা জাপানে আসতো এরা জাপানে ইনকাম করে বাংলাদেশে অনেক সম্পদ অর্জন করতে পারতো। 90-এর দশকে যারা এসেছে, কারণ 90-এর দশকেও জাপানে 2-3 লক্ষ টাকা মাসে স্যালারি পাওয়া যেত, যেই টাকা দিয়ে বাংলাদেশে প্রপার্টি কিনলে, বাংলাদেশে তখন প্রপার্টির দাম, জমির দাম খুবই কম ছিল, ওইটার রিটার্ন অনেক হাই আসতো। বাট এখন যেই অবস্থা, বাংলাদেশে প্রপার্টির যে দাম, জাপানে ইনকাম করে বাংলাদেশে অনেক প্রপার্টি করাটা অনেকটা ইম্পসিবল, আর জাপানে লিভিং কস্ট অনেক বেশি। তো যদি কেউ জাপানে জাস্ট ইনকাম করার জন্য আসে 5-10 বছরের জন্য, এইটা খুব একটা প্রফিটেবল প্ল্যান মনে হয় না আমার। কারণ জাপানে আসতে আপনার যত টাকা খরচ হবে, আর জাপানে আপনি 5 বছর জব করে যত টাকা সেভ করতে পারবেন, সেই জায়গাতে বাংলাদেশে ওই জাপানে আসার খরচের টাকাটা যদি ইনভেস্ট করেন, বাংলাদেশেও কাছাকাছি কিছু করা সম্ভব। তবে মেইন ডিফারেন্সটা হচ্ছে এনভায়রনমেন্ট। আপনি যদি সুন্দর একটা পরিবেশ চান, সেফটি চান, একদম নিরিবিলি একটা মানে লাইফ লিড করতে চান, তাহলে জাপান হতে পারে আপনার বেটার একটা প্লেস। আর আপনাদের জন্য যেহেতু দুজনেই জব করতে চান, মানে পড়াশোনা যেহেতু বাংলাদেশেই কমপ্লিট করেছেন, জাস্ট জাপানিজ ভাষা শিখে জব ভিসাতে মুভ করাটাই বেটার হবে। সেটা যদি এসএসডব্লিউ তে আসতে পারেন। অনেকে আপনাদেরকে ইন্টারন্যাশনাল জব ভিসা সাজেস্ট করবে, বাট আমি বলবো ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসলে আপনাদের অনেক রেস্ট্রিকশনের মধ্যে পড়তে হবে। যেটা হচ্ছে সহজে কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। কোম্পানি যদি ভালো না হয়ে খারাপ হয়, তখন আপনাদের মানে বন্দী হয়ে থাকতে হবে, আপনাদের কোনো অপশন চুজ করার কোনো সুযোগ থাকবে না। সেই জায়গাতে এসএসডব্লিউ ভিসাতে আসলে আপনাদের অপশন থাকবে, কোম্পানি ভালো হচ্ছে না, স্যালারি কম মনে হচ্ছে, চাইলেই কোম্পানি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এসএসডব্লিউ ভিসার কথা যদি বলি, যেমন তিনটা, একটা বললাম কনস্ট্রাকশন। যদি আমি বলি, যেহেতু আমার
পড়াশোনা রিলেটেড হচ্ছে কনস্ট্রাকশন। তো কনস্ট্রাকশন এসএসডব্লিউ বিষয়ে গেলে তো ওই দেশের মানে লেবার পর্যায়ের কাজ, তাই না? উম, বাংলাদেশে শুরুতে যেটা। স্টার্টিংটা হয় হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজে আপনাদের, হ্যাঁ স্টার্টিংটা লেবার পর্যায়ে হয়, বাট কাজের মধ্যে দক্ষতা বুঝে আপনি 3 মাস পরে 6 মাস পরে নিজের একটা অবস্থান করে নিতে পারবেন। সেটা হতে পারে আপনি লেবার থেকে শুরু করে ম্যানেজার পর্যায়ে চলে গেলেন, সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার দক্ষতার উপর, বাট স্টার্টিংটা লেবার থেকেই শুরু হবে। আচ্ছা, আমাদের গ্রুপের টাইম লিমিটটা শেষ হয়ে যাচ্ছে। আপনারা যদি মানে সবাই ফ্রি থাকেন বা একটু পড়তে চান, আমি চাইলে আরেকটা লিংক পাঠাবো আবার জয়েন করার জন্য। আর যদি বলেন যে আজকে এই পর্যন্তই থাক, তাহলে আমরা টাইম লিমিট শেষ হয়ে গেলেই শেষ করে দেব। আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক, যেহেতু আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আরেকটা আমাদের 5 মিনিট আছে, 5 মিনিট আছে, হ্যাঁ আমরা শেষ না হওয়া পর্যন্ত কন্টিনিউ করতে পারি।